নমস্কার বন্ধুরা। বেশি চালাকি করতে গিয়েছিল তুরস্ক। এতদিন তো ভারতের সাথে ডাবল গেম খেলতো। একদিকে আমাদের সামনে নিউট্রালগিরি দেখাতো, কিন্তু পেছন দিক দিয়ে পাকিস্তানকে সাহায্য করত। তবে অপারেশন সিঁদুরের পর তুরস্কের সেই মুখোশ একদম খুলে যায়। এমনকি তারপর ভারত সরকারও তুরস্কের বিরুদ্ধে একের পর এক অ্যাকশন নিয়েছিল। কিন্তু তাতেও মনে হয় সঠিক শিক্ষা হয়নি এরদোগানের। অভ্যাস কি আর এত তাড়াতাড়ি বদলানো যায়? তাই এখন পুতিনের সাথেও ডাবল গেম খেলতে গিয়ে একেবারে হাতে নাতে ধরা খেয়েছে এরদোগান। এরপর একদম সামনাসামনি বসিয়ে পুতিন নাকি দারুণ ক্লাস নিয়েছেন ওনার। এমনকি বেচারা এমনভাবে ফেসে গেছে যে চাইলেও এখন আর বেরোতে পারছেন না। একদিকে খাল তো অন্যদিকে কুয়ো। শুধু এতটুকুই নয়, বরং পুতিনের সঙ্গে গোপন বৈঠকে নাকি রাশিয়ার S-400কেও ফেরত নিয়ে যেতে বলে দিয়েছেন তিনি। কেন জানেন? আমেরিকার F-35 প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য। জাস্ট ইমাজিন, একজনের মুখের ওপর এমন কথা বলা সেই ব্যক্তির জন্য কতটা অপমানজনক, সে যতই পোলাইটভাবে বলা হোক না কেন। আসলে অতি চালাক এরদোগান ভেবেছিল যে ভারতের মতোই তুরস্ক আমেরিকা এবং রাশিয়ার মধ্যে একটা ব্যালেন্স করে চলবে এবং নিজের ভূরাজনৈতিক ইন্টারেস্ট অনুযায়ী কাজ করবে। কিন্তু এসব যে শুধু বললেই হয় না, বরং ভারতের মতো বড় অর্থনীতি, মিলিটারি এবং স্বাধীনতা থাকাও প্রয়োজন, সেটা হয়তো তখনও ওনার মাথায় ঢোকেনি। ফলাফল, 2017 সালের ডিসেম্বরে তুরস্ক রাশিয়ার থেকে S-400-এর ডিলকে ফাইনাল করে ফেলে এবং আমেরিকার নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেই $2.5 বিলিয়ন বিনিময়ে S-400-এর 4টি ব্যাটারি কেনার সিদ্ধান্ত নেয়। এরপর ভারতও 2018 সালের অক্টোবরে রাশিয়ার সঙ্গে S-400-এর $5.5 বিলিয়ন ডিল সাইন করে। এর ফলে তুরস্কর মনোবল আরও বেড়ে যায় যে এখন তো তুরস্কের ওপর যদি আমেরিকা কোনো নিষেধাজ্ঞা চাপাতেও চায়, তাহলে ভারতের ওপরেও চাপাতে হবে। এবং তুরস্ক জানতো যে আমেরিকা কখনোই চাইবে না যে নিষেধাজ্ঞা চাপিয়ে ভারত আমেরিকার সম্পর্ককে খারাপ করতে। কিন্তু এরদোগানের প্ল্যান মাফিক কিছুই হয়নি। 2019 সালের জুলাই মাসে তুরস্কে S-400-এর ফার্স্ট ব্যাচ ডেলিভার হওয়ার সাথে সাথেই আমেরিকা স্যাংশনস চাপিয়ে দেয়। তবে শুধু তুরস্কের ওপরেই, ভারতের ওপর কোনো প্রকারের নিষেধাজ্ঞা চাপানো হয় না। প্রথমে তো সাথে সাথেই তুরস্ককে F-35 প্রোগ্রামের থেকে একদম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় এবং তারপর ক্যাটসা স্যাংশন, অর্থাৎ টার্কিশ ডিফেন্স কোম্পানিগুলো হাইটেক আমেরিকান কম্পোনেন্ট থেকে একদম কাট হয়ে যায়। এমনকি আমেরিকার চাপে এত বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে S-400 সিস্টেমকে কেনা সত্ত্বেও 6 বছর পরেও তারা সেটাকে গ্যারেজেই ঢুকিয়ে রেখেছে, কোনোদিন সেগুলিকে চালুই করা হয়নি। কারণ কি জানেন? তুরস্ক হচ্ছে একজন ন্যাটো মেম্বার। তাই রাশিয়ার S-400 ন্যাটোর এয়ার ডিফেন্স সিস্টেমে লিঙ্ক হয়ে গেলে পশ্চিমের সেন্সিটিভ ইনফরমেশন রাশিয়ার কাছে চলে যেতে পারে এবং তুরস্ককে F-35 প্রোগ্রাম থেকেও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কারণও এটাই। যেহেতু তুরস্কের কাছে S-400 আছে, তাই F-35-এর স্টেলথ ফিচার নষ্ট হয়ে যেতে পারে। অন্যদিকে আমেরিকার থেকেও অনবরত চাপ তো আসছিলই, কারণ একজন ন্যাটো মেম্বারই যদি এভাবে রাশিয়ার অস্ত্রকে কেনে, তাহলে আমেরিকার অস্ত্রকে আর কে কিনবে? এমনকি এই ডিসেম্বরেও মার্কিন অ্যাম্বাসেডর তুরস্কে পাবলিকালি হিন্ট দেন যে আগামী 4 থেকে 6 মাসের মধ্যে S-400-এর এই ইস্যু রিজলভ হতে পারে। তখনই শোনা যাচ্ছিল যে তুরস্ক রাশিয়াকে S-400 ফেরত নেওয়ার আলোচনা করতে পারে। এরপরেই আসে 12ই ডিসেম্বর আশকাবাদের মিটিং। ব্লুমবার্গ রিপোর্ট অনুযায়ী ওই দিন পুতিনের সাথে মিটিংয়ে এরদোগান নাকি সোজা কথা তুলেছেন S-400 সিস্টেম রাশিয়া ফেরত নিয়ে নিক, আর তার বদলে তুরস্ক যেই $2.5 বিলিয়ন রাশিয়াকে দিয়েছে সেটাকে যাতে অন্যভাবে কম্পেনসেট করা হয়, যেমন তেল এবং গ্যাসের ডিসকাউন্ট, লং টার্ম এনার্জি ডিল ইত্যাদি। আপনারা হয়তো অনেকেই গেস করে ফেলেছেন যে এটি সেই মিটিংই যেখানে অপেক্ষা করতে করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সোজা পুতিন এরদোগানের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিংয়ের মাঝেই দরজা খুলে ঢুকে পড়েন। তাই প্রথমে যেখানে জিও পলিটিক্যাল সার্কেলে এটা ভাবা হচ্ছিল যে পুতিনের মেইন টার্গেট ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী, কারণ আগেও তিনি বিশ্বের বহু নেতাকে এভাবে অপেক্ষা করিয়েছিলেন, কিন্তু পরে যখন এইসব বিষয়ের ওপর থেকে একের পর এক পর্দা সরতে থাকে, তখন বোঝা যায় যে আসল টার্গেট শেহবাজ শরীফ ছিলেন না, বরং তুর্কির রাষ্ট্রপতি এরদোগান ছিলেন। আসলে ভেতরের মিটিংয়ে এরদোগানের সুন্দর করে ক্লাস নিচ্ছিলেন পুতিন, কারণ শুধু S-400-এর ঘটনাই নয়, বরং একই সময়ে এরদোগান পুতিনের সঙ্গেও ডাবল গেম খেলছিলেন। আপনারা তো জানেনই যে পশ্চিমা স্যাংশনসের পর রাশিয়া তাদের শ্যাডো ফ্লিট নামে বেনামি ট্যাঙ্কার দিয়েই বিশ্বে তেলের সাপ্লাই দিচ্ছে। এই ট্যাঙ্কারগুলির কোনো ইন্স্যুরেন্স থাকে না, অর্থাৎ দুর্ঘটনা হলে বিশাল ক্ষতির ঝুঁকি। তাই নভেম্বরের শেষ থেকে ইউক্রেনের সি বেবি নেভাল ড্রোন এই ট্যাঙ্কারগুলোকেই মেনলি টার্গেট করা শুরু করে।
নভেম্বরের 28 থেকে 29 তারিখ রাশিয়ার কায়রোস এবং বিরাট নামের দুটি জাহাজে হামলা চালায় ইউক্রেনিয়ান ড্রোন। এরপর ডিসেম্বরের প্রথম দিকে আরেকটা ট্যাঙ্কারেও ব্লাস্ট হয়। তবে এই ব্লাস্ট ইউক্রেন করলেও এটি তুরস্কের মুখোশ খুলে দেয়, কারণ এইসব ট্যাঙ্কারগুলি বসফোরাস আর দার্ডেনেল স্ট্রেইট হয়ে যায়। আর এই দুটো স্ট্রেইটকেই 1936-এর মন্টু কনভেনশন অনুযায়ী পুরোপুরি কন্ট্রোল করে তুরস্ক। অর্থাৎ এমনিতেই যেখানে ইউক্রেন যুদ্ধ শুরুর পর মন্টুর আর্টিকেল 19-কে ব্যবহার করে রাশিয়ান ওয়ারশিপের ট্রানজিটকে অনেকটাই রেস্ট্রিক্ট করে দিয়েছে তুরস্ক, অন্যদিকে এখন আবার রাশিয়ার জাহাজের ওপরেও ইউক্রেনের ড্রোন হামলা, যা বারবার এমন এলাকাতেই হচ্ছে যেখানে তুরস্কের নজরদারির বাইরে কোনো মিলিটারি অপারেশন হওয়া রীতিমতো সম্ভবই নয়। অর্থাৎ এটা স্পষ্ট যে তুরস্ক হয় ইচ্ছে করেই নিজের চোখ বুজে আছে, অথবা পেছন থেকে নিজেই এসবের পারমিশন দিচ্ছে। তবে সামনাসামনি মিটিংয়ে ব্যক্তিগতভাবে শিক্ষা দেওয়ার পর মিলিটারি অ্যাকশন দিয়েও তুরস্ককে নিজের জায়গা বুঝিয়ে দিয়েছেন পুতিন। 12 থেকে 14 ডিসেম্বরের মধ্যে খবর আসে যে রাশিয়ান ড্রোন ব্ল্যাক সিতে দুটি তুর্কি কার্গো শিপে আঘাত করেছে, যেটা ইউক্রেনের বন্দরের কাছে পণ্য তুলে নিচ্ছিল। ইউক্রেন এটাকে ফুড সিকিউরিটির ওপর হামলা বলে কন্ডেম করে, কিন্তু বিশেষজ্ঞরা এটিকে পুতিনের ডাইরেক্ট হুমকি বলে বর্ণনা করেছেন যে তুমি যদি আমার তেলবাহী জাহাজে হামলার অনুমতি দাও তাহলে আমিও তোমার জাহাজে হামলা চালাতে পারি। মানে ব্ল্যাক সি কন্ট্রোল ব্যবহার করে তুরস্ক যদি ডাবল গেম খেলে তাহলে রাশিয়াও এখন থেকে সেটার একদম সরাসরি উত্তর দেবে। তাই বুঝতেই পারছেন যে তুরস্ক এখন দারুণ ফেঁসে গেছে। একদিকে তো তারা রাশিয়ার S-400 কিনেও সেগুলিকে ব্যবহার করতে পারছে না, গ্যারেজেই সেগুলিকে ফেলে রাখতে হচ্ছে, কিন্তু তার জন্য অন্যদিকে আবার F-35 প্রোগ্রামেও তারা যুক্ত হতে পারছে না। অন্যদিকে ক্যাটসা স্যাংশনের ফলে আমেরিকার হাইটেক টেকনোলজিকেও পাচ্ছে না তুরস্ক, যেখানে টার্কিশ ড্রোন কোম্পানি, ইলেকট্রনিক্স সিস্টেম ইন্টিগ্রেটর সবকিছুই ওয়েস্টার্ন কম্পোনেন্ট ওপরে নির্ভরশীল। অন্যদিকে তুরস্কের ইকোনমিও বর্তমানে ক্রাইসিস মোডে। কারেন্সি প্রেশার, ইনফ্লেশন, এক্সটার্নাল ডেট এসবের জন্য আমেরিকার সাপোর্ট এবং ফাইন্যান্সিং দরকার তুরস্কের। এছাড়া এর ফলে ন্যাটোতেও তুরস্কের জায়গা নড়বড়ে হয়ে যেতে পারে, কারণ ন্যাটো মেম্বারদের মধ্যে তুরস্কই একমাত্র দেশ যে S-400-কে কিনেছে। অর্থাৎ তুরস্কের কাছে বর্তমানে একটাই রাস্তা, যে রাশিয়াকে S-400 ফেরত দিতে হবে, কিন্তু S-400 ফেরত নিয়ে নেওয়া মানে রাশিয়ার অপমান। আরেকটি রাস্তা হতে পারে যে অন্য কোনো দেশকে তাদের S-400-কে হেভি ডিসকাউন্টে বিক্রি করে দেওয়া, কিন্তু ভারত মনে হয় না তুরস্কের S-400-কে ডিসকাউন্টেও কিনবে। অন্যদিকে পাকিস্তান নিতে চাইলেও ভারত সেটার পারমিশন দেবে না। অন্য কোনো দেশ কেনে নাকি সেটা দেখার বিষয়। তবে বর্তমান সিচুয়েশন এমন যে ভারতের সাথে কম্পিটিশন করতে গিয়ে এবং অতি চালাকি করতে গিয়ে আজকে এরদোগানের এমন দশা যে সামনে খাল তো পিছনে কুয়ো। তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।